আমরা সাবেক জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে মত বিনিময় করার জন্য আমরা এখানে এসেছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবদলের সভাপতি জনাব আবুল হাসান হাদি। এখানে আমরা যার কাছে এসেছি এই ব্যক্তিটির পরিচয় অনেক বড়, অনেক গভীর। শেখ তারিকুল হাসান, তিনি একাধারে সাতক্ষীরা জেলা কাঠি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তারপরে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সংগ্রামের সাথে বন্ধুরা, এখানে আমরা বলতে চাই যে আমাদের অনেক আগেই এখানে আসা উচিত ছিল। না আসতে পারার জন্য আমরা দুঃখিত। না আসার অনেক কারণ রয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পরপরই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে আমাদের বৈঠকের জন্য ডাকা হল। 24 ঘন্টার নোটিশে আমরা সবাই যখন গাড়িতে উঠতে যাব তখনই আমাদের উপর নির্দেশ আসলো, প্রোগ্রামটা 2 দিন পিছানো হয়েছে। আমরা আর ঘরে ফিরে না গিয়ে আমরা ঢাকায় যে অবস্থান করলাম। তারপরে আমরা সাতক্ষীরা এলাম। সাতক্ষীরা এসে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসেছে, সেখান থেকে বেরিয়ে যে আমরা এই কার্যক্রমটা করব, সময়টা আমরা পাইনি। এই জন্য না আসতে পারার কারণে আবারও আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমি বলতে চাই জেলা বিএনপির সদস্য সচিব হিসাবে যে আমাদেরকে এই নতুন কমিটি গঠন করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার রাজনৈতিক প্রজ্ঞা, যার প্রতি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আস্থা রেখেছেন, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সদস্য, সাবেক বস্ত্রমন্ত্রী, তার সুযোগ্য পুত্র জনাব রহমতুল্লাহ পলাশকে আমাদের অভিভাবক বানিয়ে একঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে এনে এই সাতক্ষীরার এই বিস্তীর্ণ জনপদের এই জাতীয়তাবাদী শক্তিকে দাঁড় করানোর জন্য আজকে আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন। আজকে শেখ তারিকুল হাসান দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে পরিচালিত করেছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি এবং স্বীকার করি, শেখ তারিকুল হাসানের রাজপথে কঠোর এবং বলিষ্ঠ ভূমিকার কারণে সাতক্ষীরা জেলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এখানে বক্তৃতা করতে আসিনি। আমরা এখানে বলতে এসেছি যে সাতক্ষীরার দ্বিধা বিভক্ত বিএনপিকে আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সাতক্ষীরার এই বিস্তীর্ণ জনপদের জাতীয়তাবাদী শক্তিকে একটি জায়গায় দাঁড় করাতে চাই। সে কারণে তারিকুল হাসানের মতন নেতার সাহায্য আমাদের বড় প্রয়োজন। আমি বলতে চাই যে এখানে আগামী দিনে কারা জেলা বিএনপি নেতৃত্ব দেবে সেটা নির্ধারণ করবে তৃণমূলের কর্মীরা। এখানে আমার বা পলাশ ভাই বা বর্তমান জেলা বিএনপি কমিটির আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই জেলা বিএনপিকে জেলা বিএনপির উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আশা এবং প্রত্যাশা করেছেন। সেই কারণে আমাদের দায়িত্ব শুধু ওইটুকু, একটি লেভেল প্লেইং ফিল্ড
তৈরি করা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমি চাই। আমরা বর্তমান যে কমিটি, এই কমিটি আমরা চাই, এই কমিটির নেতা আমাদের সকলের অভিভাবক, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তার নেতৃত্বে সাতক্ষীরা বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করে আমরা একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। আশা করি এই দৃষ্টান্তের সাথে সকলে অংশগ্রহণ করবেন, আমাদের সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সম্পাদক, রাজপথ থেকে যার বেড়ে ওঠা আমার বন্ধু শেখ তারিকুল হাসানকে আমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমি তারুণ্যের অহংকার, দেশ নায়ক, আমার প্রিয়ন্তর নেতা তারেক রহমান সাহেবের ধন্যবাদ জানাতে চাই। উনি যে সাতক্ষীরার নতুন যে কমিটি দিয়েছেন, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। ওনার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়েছি। আরো আগে কমিটি দেওয়ার সাথে সাথে আপনারা নিশ্চয়ই প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আপনারা দেখেছেন, সময় টিভিতে এবং আরো কয়েকটি টিভিতে আমি সাক্ষাৎকার দিয়েছি। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত এই দলের সকল নেতাকর্মীর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়ে আমি বলতে চাই, বিগত জেলা বিএনপির 19 সালের 11 ডিসেম্বর একটি কনভেনিং কমিটি হয়। সেই কনভেনিং কমিটি আসার পর থেকে এই সাতক্ষীরা জেলায় একটা আভ্যন্তরীণ কোন্দলে পরিণত হয়। সকল নেতাকর্মী বিভাজন হয়ে যান, 2 ভাগে বিভক্ত হয়। আর সেই কারণেই বিগত দিন আপনারা দেখেছেন বিভিন্ন থানায় থানায় অনকো রিপোর্ট জারি হয়েছে। আর সেই আলোকেই এই নতুন কমিটি দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। দেশনায়ক তারেক রহমান যে কমিটিটি দিয়েছেন, সেই কমিটির যিনি আহ্বায়ক করেছেন, তিনি হলেন এই সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। শুধু তাই নয়, তার আগে উনি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এবং আমি যখন সেক্রেটারি ছিলাম সেই সময়কার ছিলেন উনি সভাপতি। পরে উনি আবারও সভাপতি হয়েছেন। তার মানে একটি ব্যক্তি একবার সাধারণ সম্পাদক, 2 বার সভাপতি। শুধু তাই নয়, আমি মনে করি শুধু আমার শ্রদ্ধাভাজন না, আমার প্রাণপ্রিয় না, উনি বর্তমান কমিটি আসার পরে আমরা যেটা লক্ষ্য করেছি, এই জেলা বিএনপির এই সাতক্ষীরা জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের একটি আশ্রয়স্থল, একটি মানুষ যেন মনে হয় ওনারা কোনো কাঙ্ক্ষিত কোনো জিনিস পেয়েছে। এইখানে যে বিএনপির গ্রুপিংটা ছিল, সেই গ্রুপিংটা নিরসন হতে যাচ্ছে, এই প্রত্যাশা সবার ভিতরে আমি লক্ষ্য করেছি। যাই হোক, যিনি সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন, তিনি আমার বন্ধুবর, দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন করেছি। আবু জাহেদ ডাবলু, উনি সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা। সবচেয়ে বড় পরিচয় আমার বন্ধু, আমার রাজপথের সহযোদ্ধা। আমি মানসিকভাবে, ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। পাশাপাশি যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন, উনি হলেন আমার অত্যন্ত আপনজন, রাজপথের সহযোদ্ধা। উনি আমার বড় ভাইয়ের মতো দীর্ঘদিন স্নেহ করে আমার মাতার সাথী হিসাবে যিনি আমার পাশে থাকেন, এমন একজন ব্যক্তি যিনি সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন। ওনাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আর তারুণ্য নির্ভর কিছু নতুন নেতৃত্ব এসছে, যুগ্ম আহ্বায়ক, তাদেরকে নিয়ে একটি কমিটি উপহার দিয়েছে। সেই কমিটিকে আমরা সাধুবাদ জানিয়েছি। পাশাপাশি
বলতে চাই, সকল প্রকার কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। যে প্রত্যাশা রেখে দেশ নায়ক তারেক রহমান এই কমিটি উপহার দিয়েছে, তাদের সকল কর্মকাণ্ডের সাথে আমরা ওনারা যদি চান আমাদের সহযোগিতা, আমরা সহযোগিতার হাত আমাদের জন্য সব সময়ের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত হয়েছি তাদের সহযোগিতা করার জন্য। আগামী দিন যে ভুল ত্রুটিগুলো জেলা বিএনপির ছিল সেগুলো শুধরাই নিয়ে আগামী দিন যে ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলোকে পরিবর্তন করে আমরা যেন তৃণমূল পর্যায়ে কর্মীদের যে প্রত্যাশা, কর্মীদের যে আকাঙ্ক্ষা, কর্মীরা যেটা চায়, প্রকৃত দলের যারা নিবেদিত কর্মী, যারা প্রকৃত জেল জুলুম হুলিয়া নির্যাতনের শিকার, তাদেরকে মূল্যায়ন করে যদি সদস্য সংগ্রহের মধ্য দিয়ে তাদেরকে দিয়ে যদি আমরা একত্রিত একটি কমিটি করতে পারি তাহলে সাতক্ষীরা জেলা বিএনপি আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেটা নিশ্চয়ই রহমতুল্লাহ পলাশ যেহেতু এখানকার কনভেনার সহ যারা এসছেন, আমি তাদের সকলের প্রতি আশাবাদী এবং আমি মনে করি রহমতুল্লাহ পলাশ শুধু সাতক্ষীরা জেলা বিএনপির অভিভাবক না, উনি ব্যক্তিগতভাবে শেখ তারিকুল হাসানের অভিভাবক, এটা মনে নিশ্চয় আপনারা সবাই জানেন। আর সাতক্ষীরা জেলা বিএনপি আমরা যারা করি ওনারাও জানেন, উনি আমার বড় ভাই, আমার অভিভাবক, আমি অত্যন্ত আস্থাশীল এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামে আমাদের প্রত্যাশা পূরণের একমাত্র বাতিঘর হচ্ছে রহমতুল্লাহ পলাশ। এই বলে আমরা আপনাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ফোনটা একটু চেয়ারে রেখে দেন, আপনার ফোনটা চেয়ারে তাকান, এদিকে তাকান সবাই। প্রিয় সাথী ও বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন সাবেক বস্ত্রমন্ত্রী, সাবেক জেলা বিএনপি সভাপতি জনাব মনসুর আলী, অ্যাডভোকেট মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক, আমাদের সকলের অভিভাবক জনাব রহমতুল্লাহ পলাশ। জনাব রহমতুল্লাহ পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমার ছোট ভাই তরিকুল হাসানের বাসায় এসে আপনারা যারা আছেন আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন একটি ক্রান্তি লগ্নে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতক্ষীরা জেলায় নতুন একটি কমিটি দিয়েছে। তারুণ্য নির্ভর এই কমিটির অভিভাবক হিসেবে আমাকে উপরে বসিয়েছে। আমি জনাব তারেক রহমানকে বলেছিলাম এই দ্বন্দ্ব, এই সংঘাত এড়াতে হলে উই নিড এ ফ্রেশ স্টার্ট, অর্থাৎ একদম নতুন করে শুরু করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা এমন এক জায়গায় গিয়েছিল, এমন গভীর সংঘাতে গিয়েছিল, দ্বন্দ্বে গিয়েছিল, যার ফলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। 144 ধারা জারি হয়েছে বিভিন্ন জায়গায়। জনাব তারেক রহমান মর্মাহত হয়েছেন, কষ্ট পেয়েছেন। আমাকে উনি যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার টিমকে নিয়ে বসেছিলাম। আপনি জানেন একটি টিমকে নিয়ে বসে একতাবদ্ধ হয়ে সিদ্ধান্তে আসা খুব একটা সহজ ব্যাপার না, যেখানে সবাই নেতা। আমি সফল হয়েছি
এই 5 জনকে একসাথে নিয়ে একটি প্রতিজ্ঞাবদ্ধ শপথ নেওয়ার যে আমরা নিরপেক্ষভাবে, পরিচ্ছন্নভাবে, শান্তিপূর্ণভাবে তৃণমূল পর্যায় থেকে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্ব আমরা উঠিয়ে এনে নতুন একটা ভালো সাতক্ষীরা জেলা বিএনপি জনাব তারেক রহমানকে উপহার দেব। বিশ্বাস করেন, মাথার মধ্যে আমি সবাইকে বলেছি, আমার এই টিমের মাথার মধ্যে কে কি নেতা হবেন এটা রাখবেন না। আমাদের একটা মাত্র দায়িত্ব, জনাব তারেক রহমান আমাদেরকে একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনার, সেই দায়িত্বটাই আমরা পালন করব। উপরে আল্লাহ আছেন, আমরা দায়িত্ব পালনকালে নিরপেক্ষ থাকব, সম্পূর্ণভাবে চেষ্টা করব। একটা কথা বলা উচিত, আজকে তরিকুল হাসানের এখানে আসার আগে আমি সৈয়দ ইফতেখার আলী সাহেবের বাসায় গিয়েছিলাম। উনি একই সময় রাজনীতি শুরু করেছে। এরপরে হবি সাহেবের বাসায় গিয়েছিলাম। হবি সাহেবের একটা বৈশিষ্ট্য আছে যে হাবিবুর নবী, সে কিন্তু সবার সাথে কাজ করছে, তার কাজ করার কন্টিনিউটি। সে আমার সাথে করছে, হাবিবের সাথে করছে, ইফতেখার সাহেবের সাথে করছে। কিন্তু আমরা যারা আমি যখন ইফতেখার সাহেব ছিল আমি চুপচাপ ছিলাম, আবার যখন আমি ছিলাম ইফতেখার সাহেব চুপচাপ ছিল, বা হাসান যখন এই যে চুপচাপ থাকা, এইখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। এবং যখন তৃণমূল যখন নেতৃত্ব তৈরি করবে, তখন আর এই ধরনের কে আমাদের বড় ভাই, কে কার ব্লেসিং এ চলতে হবে, এগুলো আর থাকবে না। কারণ ওই বড় ভাইদের ব্লেসিং হলেই কিন্তু আসলে দণ্ডটি তৈরি হয়, তখন নেতৃত্ব বিকশিত হয় না। হাসান তো খুবই সফল, কি বলা যায়, একদম তৃণমূল পর্যায় থেকে তৈরি হওয়া একটা নেতা। আমি যখন খুলনা থেকে প্রথমে এসছে, আমি তখন এখানকার সেক্রেটারি, তো প্রথম 7-8 জন নিয়ে শুরু করলো আমার সাথে। আমার সেক্রেটারি শেষ লগলে যখন বড় বড় মিটিং করতাম 2-3 হাজার লোক নিয়ে এসে আসতো। এই যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে তার যে মেধা, তার যে বিজ্ঞতা, এগুলো তো অনস্বীকার্য। কিন্তু যেভাবে হোক আমাদের দলটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, সেখান থেকে আমরা মুক্তি চাই। হাসানকে বিশেষ করে বলতে চাই, তুমি আমার ছোট ভাই, তোমার আত্মত্যাগ এই দলের, আমরা এই টিম তোমাকে সর্বোচ্চ সম্মান, এখানে আমরা একসাথে বসি না কেন বা কোনো সবাই জানি বসি না কেন বা কোনো সবাই যাই না কেন, তুমি সাদরে আমন্ত্রিত এবং সর্বোচ্চ সম্মান নিয়ে তুমি আমন্ত্রিত। আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখন কেউ সাবেক হয়ে যায়, আমি যখন সাবেক হয়ে গেলাম, 1 নম্বর সদস্য ছিল, অনেকটা জোর করে স্টেজে গিয়ে বসা, এটা ঠিক না। আসলে আমি যখন একটা গল্প বলি, আমি যখন সাধারণ সম্পাদক হলাম, তখন জলিল চাচা সাবেক হয়ে গেল, তা আমাদের অভিষেক অনেক লোক, প্রচুর লোক, মানে সেটা একটা ইতিহাস ছিল। তো সামনে সব নেতারা বসে আছেন, সবাই বসে গেছে, জলিল চাচা বাম দিক থেকে আসতেছে, কেউ কিন্তু ওঠে নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো যখন আমার সামনে আসছেন, তো আমি উঠে ওনাকে বললাম বসেন। যখন সবার নেতা উঠে গেছে, তখন সবাই আবার উঠে গেছে, তখন চেয়ার ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ একটা কথা মনে রাখেন, যে কেউ 5 বছর খুব পরিশ্রম করছে দলের জন্য, কিন্তু এখন সাবেক, তার কি সম্মান নাই? অন্তত সে সম্মান পাওয়ারটা চেষ্টা করে। আর দণ্ডটা তৈরি হয় এই সম্মান না পাওয়ার জন্য। মানে আমার জীবনে আমি যতবার আগ্রহ নিয়ে এই দলের নেতৃত্ব চেয়েছি, আমার মনে হয় 2 বার অন্তত সম্মান না পাওয়ার জন্য। আমাকে যদি সম্মান করতো, হয়তো এই আগ্রহটার জন্য সম্মান। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের নেতৃত্বে বড় থেকে স্পেশালি জেলায় হাতে গোনা বলা যায় যে সকল নেতৃত্ব আছে, তাদেরকে
যথাযথ এবং সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। হাবিব সাহেব, আলাউদ্দিন সাহেব, ডাক্তার শহীদুল, ইফতেখার সাহেব, আলিম সাহেব, অবি সাহেব এবং তরিকুল হাসান, এই কজন তো স্বর্ণাক্ষরে লিখত, অথচ আমরা যতদিন আছি। আপনারা কখনো মনে করবেন না যে আপনারা সাবেক, আপনারা বর্তমান এই রাজনীতির মধ্যেই বহমান। এবং আসলে আমাদের কাজটা কিন্তু, আমরা কিন্তু নেতা না, আমাদের একটা স্পেসিফিক কাজ দিয়েছে 3 মাস, সেটা 3 মাস থেকে 4 মাস হতে পারে। তো আপনারা আপনাদের যাদের আকাঙ্ক্ষা আছে, যাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, এমনও হইতে পারে আমরাও সাবেক হয়ে যাব 3-4 মাস পরে। শুধু আমরা একটা জিনিস বলে যাই, এই প্রক্রিয়ার মধ্যে যেই নেতা হোক না কেন আমরা সবাই তাকে সেলুট করব। এই ব্যাপারে কি সবাই একমত? ধন্যবাদ সবাইকে। তরিকুল হাসান, তোমার প্রতি আমার অনেক স্নেহ রইল। ধন্যবাদ। ওকে।